হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। বহুদিন পর আমরা একটা বিশাল বড় ঘটনা নিয়ে চলে এলাম। আজকের ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছে মামন। মামন এর আগেও দারুণ দারুণ ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করেছে, যেগুলো তোমরা বেশ এনজয় করেছো। তেমনি আজকের এই ঘটনাটাও তোমরা বেশ এনজয় করবে। ঘটনাটা মোটামুটি 40-50 মিনিটেরও বেশি হবে, তাই জন্য বলছি তোমরা সিট বেল্ট বেঁধে নাও, কানে হেডফোনটা গুঁজে নাও, চুপটি করে বসে পড়ো। এবার আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাসপোর্ট করে নিতে হবে, আর অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে, না হলে তোমরা ছিটকে যেতে পারো। আর হ্যাঁ, হেডফোন কিন্তু মাস্ট এ রাজ্যে যাওয়ার জন্য। আর হ্যাঁ, ঘটনাটা কিন্তু পুরো গ্রাম বাংলাকে কেন্দ্র করে, তাহলে বুঝতেই পারছো বিষয়টা কি হতে চলেছে। যাই হোক, আর কথা বাড়িও না, এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। এবার শুরু করি আজকের ঘটনা। হ্যালো অমিত দা ভাই, আশা করি তুমি খুব ভালো আছো। আমি মামুন বলছি নবদ্বীপ থেকে। দাদা, তোমাকে আমি একটা ঘটনা পাঠাবো বলেছিলাম, কিন্তু এতদিন পাঠাইনি। তার কারণ আমি যে এর আগে গ্রামের বিয়েবাড়ির ঘটনাটা তোমাকে পাঠিয়েছিলাম, তাতে ভালো কমেন্টই পেয়েছি, কিন্তু তার মধ্যে কয়েকটা কমেন্ট ছিল যে কমেন্টগুলো পড়ে আমার খুব খারাপ লেগেছিল। তাই আমি ভেবেছিলাম আর ঘটনা লিখব না, কিন্তু পরে ভেবে দেখলাম কিছু কিছু মানুষ আছে যারা নিজের থেকে পরের চরকায় তেল দিতে ভালোবাসে। তাদের মধ্যে মনুষ্যত্ব ভাবটা কম, আর পরনিন্দা পরচর্চা করার আগ্রহটা বেশি থাকে। আমাদের ভৌতিক কথা পরিবারে এই ধরনের মানুষ নেই। নিজের মনকে এটা বলে শান্তি দিলাম যে কমেন্টটা বাইরের কেউ করেছিল, তাই সবটা ভুলে আবারও বসে পড়লাম একটা নতুন ঘটনা লিখতে। কিন্তু দাদা, আমি কিছু জায়গার নাম আর আমার মামার নাম কোনোটাই এখানে উল্লেখ করতে পারবো না, না হলে খুব সমস্যায় পড়ে যেতে পারি পরে। আজকে আমি তোমার কাছে আমার আর আমার দিদির সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা শেয়ার করছি। আশা রাখছি তোমাদের ভালোই লাগবে ঘটনাটা। তার সঙ্গে এটাও আশা রাখলাম কোনো একটা এপিসোডে আমার ঘটনাটা শুনতে পারবো তোমার ওই মিষ্টি কণ্ঠে। তাহলে আর কোনো কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করছি। ভোরের বেলায় ফুল চুরি করা বিষয়টি সত্যি খুব মজার। যারা সূর্য ওঠার আগে গাছের ফুল ফাঁকা করেছে, তারাই ভোরবেলার ফুল চুরি করার মজাটা জানে। এরকম নেশা কম বেশি আমাদের 3 বোনেরই ছিল, কিন্তু আমার আর এক দিদি সেই ঘটনার স্থলে উপস্থিত না থাকার কারণে আমি এখানে আমার আর আমার বড়দির কথাই বলছি। এই ফুল চুরি করা নিয়ে মা আর বাবার কাছে প্রচণ্ড পরিমাণে বকাও খেয়েছি বলতে পারো, কিন্তু হাজার মার খায় না, বকাই খায় না কেন, ফুল তোলার বিষয়ে আমি কান কাটা মেয়েছিলাম বলতে পারো। শুধু আমি না, আমার দিদিরাও ছিল। আমি আগে আমার মামার বাড়ির বিবরণটা দিয়ে দিচ্ছি, তাহলে তোমার এবং অন্যদের বুঝতে সুবিধে হবে বলতে পারো। আমার মামার বাড়ি একটি নির্জন এলাকাতে। আমাদের বাড়ির থেকে মামার বাড়ি যেতে ওই ধরো 30-40 মিনিট মতো সময় লাগবে। মেন রোড ধরে সোজা এসে বাম দিকে ঢুকতে হবে, তারপর আবারও বাম দিকে একটা সরু ঢালাই রাস্তা, সেখান থেকে যেতে হবে। ঢালাই রাস্তার শেষ মাথা পর্যন্ত যেতে 5 থেকে 10 মিনিট মতো সময় লাগে। রাস্তার প্রথমেই পড়ছে একটা পারলুম, সেটার নামও আমি বললাম না। তারপর 5-6টা বাড়ি, আর বাড়ির ওপারে বাম সাইডে বাঁশঝাড়। বাড়ির লাইন শেষ হতেই আবার পড়ছে এক লাইনে বাঁশঝাড়, তারপর লেবুর বাগান। বাঁশঝাড়ের ওপর সাইডে কলার বাগান, সেখানে কোনো বাড়িঘর নেই। আজও যতদূর দেখা যায় খালি কলা বাগান আর কলা বাগান। সেটা শেষ হতে আবারও হাতে গোনা 4-5টা বাড়ি, আর একটা চালতা আর আমের বাগান। আবারও একটা বাড়ি, আর বাড়ির সামনেই ঘটনার সেই পুরনো মন্দির। হ্যাঁ, এই ঘটনাটা সেই মন্দিরকেই কেন্দ্র করে। যাই হোক, সেই বাড়ির পর আবারও পড়ছে বাঁশঝাড়, আর তার মাঝে বৈষ্ণবদের মৃতদেহগুলো পোতার সমাধি। আর সেই বাঁশঝাড় আর কলা বাগানের মাঝে আমার মামার ঘর, যেখানে মানুষ বসবাস তো করেই না। আর বাড়ি তো দূরের কথা, কোনো ঘর পর্যন্ত নেই সেখানে। তবে দিদির মুখে একটা কথা শুনেছিলাম, মামাদের বাড়ির পেছনে একটা ঘরের ভিত ছিল। আমি দিদিকে জিজ্ঞেস করলাম, এই দিদি, ওই বাড়িতে লোক থাকতো, তারা কোথায় রে? দিদি বলল, ওই ঘরটাতে একটা বুড়ো বুড়ি আর তার ছেলে থাকতো। ছেলে আর মায়ের মধ্যে একদিন প্রচণ্ড ঝগড়া লাগে। ওই বাড়ির বুড়িটা
সেসব সহ্য করতে পারেনি। একদিন উনি বাড়িতে একাই রান্না করছিলেন আর স্টোভ বাস্ট করে ঘরে আগুনে পুড়ে মারা যায়। তবে শোনা যায় তিনি নাকি আত্মহত্যা করেছেন। আমি বললাম, ও আচ্ছা, আর বুড়োটা কোথায় গেছে রে? বুড়োটার কথা আর বলিস না, ওই বুড়োটা কোথায় যে চলে গেছে বলতে পারবো না, মনে হয় এতদিনে পটল তুলেছেন। এই বলে দিদি একগাল হাসি দিল। আমি জিজ্ঞেস করলাম, এই দিদি, ওই বাড়িটার দিকে তাকালে তোর ভয় লাগে না? দিদি বলল, না রে বোন, আমি ছোট থেকেই এখানে থাকি, কিসের আবার ভয়? আচ্ছা দাদা, এখানে একটা কথা বলে রাখছি, নাহলে অনেকে ভাববে যে ওই ভাগাড়ের ভেতরের জায়গা কেন কিনেছে মামা। আসলে আমার মামার শুয়োরের ব্যবসা আছে, সব মিলিয়ে দেখতে গেলে ৬০-৭০টা তো হবে, আর এতে খুব দুর্গন্ধ হয়। তাই মামা মানুষজনবিহীন একটা নির্জন জায়গায় জমি কিনে বাড়ি করেছে। শুয়োরের ব্যবসার সাথে সাথে মামার মুরগির ব্যবসা এবং ক্যাটারিংয়ের কাজ করত। এবার আসি মূল ঘটনায়। আজ থেকে ১১ বছর আগে, ওই সালটা হবে ২০১৩, গরমের ছুটি পেয়ে মামার বাড়ি গিয়েছিলাম ঘুরতে কয়েকদিনের জন্য। মামা বাড়ি ঘুরতে যাওয়ার আগে মা বারবার বারণ করে দিয়েছিল, দিদির সঙ্গে কিন্তু ভুলেও ফুল তুলতে যাবি না ভোরবেলায়, আর ওই মন্দিরের দিকে তো যাবিই না, ওখানে ভূত আছে বুঝলি। আমি জানতাম যে মা আমাকে ফালতু ফালতু ভয় দেখাচ্ছে। আমি বললাম, ঠিক আছে, যাব না ফুল তুলতে। মামার বাড়ি গিয়ে দিদিকে পেয়ে মায়ের সব কথাগুলো নিমিষের মধ্যেই ভুলে গিয়েছিলাম। সারাদিনটা হাসি ঠাট্টা করতে করতে চলে গেল। এবার রাতে দুজন মিলে শুয়ে শুয়ে পরামর্শ করলাম, পরের দিন ভোর হতে না হতেই ফুল তুলতে যাব। মায়ের কথা একটু মনে পড়ছিল ঠিকই, কিন্তু ভাবলাম যে দিদি তো আছে, ওদের যখন কিছু হয় না তাহলে আমার আবার কি হবে। ব্যাস, কোনো রকমে রাতটা কাটল। পরের দিন 3:30 মতন বাজে, তো যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম। আমার মামিও বলল যে, মনা, আর একটু সকাল হোক তারপর বের হোস, এখন অনেক রাত, ঘড়িতে দেখ 3:28 বাজে, এত ভোরে যাস না। কে কার কথা শোনে? মামির কথায় দিদি জবাব দিল, আহ, তুমি চুপ করো তো মা, আর একটু পরে গেলে তো সর্দার পাড়ার সবাই এসে ফুল সমেত কড়িগুলো তুলে নিয়ে চলে যাবে, তখন গিয়ে আমি কি করব? গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসবো? এই বলে দিদি আমাকে নিয়ে বেরিয়ে পড়ল ফুল তুলতে। আর যেহেতু আমি আগেই বললাম যে মামার বাড়ির ওখানে কোনো জনবসতি ছিল না, তার জন্য আমাদেরকে কিছুটা দূরে আসতে হলো। যেখানে লোকেদের বাড়িগুলো আছে সেইখানে প্রত্যেকটা বাড়ি থেকেই দুটো দুটো করে ফুল তুলতে তুলতে একটু ভোরের আলোটা ফুটেছে। তবে দাদা, ভোর 3:30 মানে রাতেরই সমান। আর দিদিদের জায়গার বিবরণটা তো আমি আগেই দিলাম। আমার প্রচণ্ড ভয় করতো মামা বাড়িতে, কিন্তু আমি ওপরে ওঠার সাহস দেখাতাম, সেই জন্য আমি দিদিকে বুঝতে দিচ্ছিলাম না যে আমার ভয় করছিল। অবশেষে চলে এলো সেই মন্দিরের পালা। দাদা, মন্দিরের ছবিটা তো আমি তোমাকে পাঠালাম। যেহেতু দিনের বেলা ছিল তাই মন্দিরটা অত ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু রাতের বেলার দৃশ্যটা যদি আমি তোমাকে পাঠাতাম তাহলে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠত। মন্দিরটা তো তুমি দেখলে, কেমন ঝোপঝাড়ের মধ্যে মনে হচ্ছে ওইখানে যেন সবসময় তাণ্ডব লীলা চলতে থাকে। মন্দিরে ঢোকার আগে ঢালাই রাস্তাটার ওপর আমি দাঁড়িয়ে দিদিকে বললাম, এ দিদি, এখন বাড়ি চল, আমরা বরঞ্চ একটু পরে আসব, কারণ দেখ না এত অন্ধকার, আর ফুলও ফোটেনি ভালো, সব কুড়ি হয়ে রয়েছে। একটু বেলা হোক, ফুলগুলো একটু ফুটুক, তারপরে এসে ফুলগুলো না হয় নিয়ে যাব। দিদি আমাকে বলল, কেন রে বুনু, তুই কি ভয় পাচ্ছিস নাকি? আমি বললাম, না না, ভয় পাবো কিসের জন্য, এটা তো মন্দির, কোনো এক সময় তো ঠাকুর পুজো হতো, আবার ভয় পাওয়ার কি আছে? ঠিক আছে, তোল, ফুলের কুড়িগুলোই তোল। দিদি বলল, চল বুনু, মন্দিরের পেছন দিকটাই, ওখানে পঞ্চজবা, সাদা জবা, লাল জবা, মোটা পাপড়ির টগর আর এরকম রজনীগন্ধার ফুল আছে, আর অনেক রকম ফুল আছে ওখানে, চল। আমি বললাম, ঠিক আছে চল। এই বলে দিদি আগে আগে যাচ্ছে আর ফুলের কড়িগুলো ছিঁড়ছে, আর আমি দিদির পেছনে পেছনে যাচ্ছি। কিন্তু আমার নজরটা যেন ফুল গাছের দিকে না, ওই মন্দিরের ভেতরে যে ঘরটা আছে সেই দিকেই যাচ্ছে। নাহলে সোজা একটা আম বাগান আছে, ওইখানে একটা স্পেশাল আম বাগান আছে, সেদিকেই চোখটা যাচ্ছে। আমি গাছটিকে স্পেশাল বললাম, তার কারণ আছে, আমি পরে বলছি। সেই ঘটনার আগে আমি এই ঘটনাটা বলি। মামার বাড়ি ঘুরতে গিয়ে মামির মুখে প্রায় মন্দিরের ব্যাপারে অনেক ঘটনাই শুনেছি, আর মামিদের পাড়ায় একটা ঠাকুমা ছিল, তার মুখেও অনেক ঘটনা শুনেছি। মাঝরাত হলেই মন্দির থেকে নাকি নানান রকম আওয়াজ আসে, কিন্তু ফুল তুলতে আসার আনন্দে সেই কথা আমার মাথায় ছিল না।
তবে মন্দিরের ভেতরে গাটা আমার বেশ ভারী হয়ে গিয়েছিল। আমি নিঃসন্দেহে বুঝতে পারছিলাম আমাদের দুজন ছাড়া সেখানে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। তবে সে মানুষ নাকি অন্য কিছু সেসব আমার মাথায় ঢোকেনি। তবে কিছু একটা আছে, এটা আমি বেশ বুঝতে পারছিলাম। হঠাৎ দেখলাম মন্দিরের যেই ঘরটা বন্ধ ছিল সেই ঘরের ছিটকিনিটা যেন নড়াচড়া করছে কেউ বাইরে থেকে। মানে যেমন তালা খুললে বা তালা লাগালে যেমন শব্দ পাওয়া যায় সেই রকম। দিদি দেখছে, এক মনে ফুলের কড়িগুলো ছিঁড়ছে। আমি ওকে বললাম, কিরে কিছু শুনতে পাচ্ছিস না নাকি? দিদি বলল, কি শুনবো, কিছুই শুনতে পাচ্ছি না। তুই ফুল তোল, এদিক ওদিক কান দিস না। মনে হয় শুকনো পাতার উপর কোনো কুকুর বা বিড়াল জাতীয় কিছু গেল, তাই আওয়াজ পাচ্ছিলিস। কিন্তু দিদির কথা আমি কি করে বিশ্বাস করি বলো? আমি যে ছিটকানিটা নড়ানোর আওয়াজ পেলাম, ছিটকিনি নড়ানোর আওয়াজ আর কুকুর বেড়াল হাঁটার আওয়াজ তো মোটেই এক না। মন্দিরের পেছন দিক থেকে ফুলের কড়ি ছিঁড়ে সামনের দিকে আসতে যাব। মন্দিরের একদম পেছন থেকে হয়তো 4-5 পা এগিয়েছি। এরপর দিদি আর আমি স্পষ্ট লক্ষ্য করলাম একজন বৈষ্ণব দাদু মন্দিরের পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু এটাই বা কীভাবে সম্ভব? আমি আর দিদি তো এতক্ষণ মন্দিরের পেছনেই ছিলাম, কই দাদুটাকে তো তখন দেখলাম না। আমরা দুজনের মুখটার দিকে তাকিয়ে থাকলাম। তারপর আমরা আবার গেলাম মন্দিরের পেছনে। সেখানে গিয়ে আমরা অবাক, দেখি কিছুই নেই, পুরো ফাঁকা একটা জায়গা, কেউ নেই সেখানে। তখনও আমরা ভয় পাইনি, ভাবলাম হয়তো আমরা ফুল ছিঁড়ছি, এই জন্যই আমাদেরকে কেউ লক্ষ্য করছে। হয়তো আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি আর দাদুটা ওই সাইড দিয়ে বেরিয়ে আমাদের সামনের দিকে আসছে। এই ভেবে আমরা দাদুটাকে যেই সাইডে দাঁড়াতে দেখেছি সেই সাইড ধরে মন্দিরের সামনের দিকে গেলাম। কিন্তু কি আশ্চর্য, মন্দিরের সামনে এসে দেখি মন্দির পুরোই ফাঁকা, সেখানে কেউ নেই। এবারে আমরা দুজনেই খুব ভয় পেয়ে গেলাম, কারণ বাড়ির থেকে বেরিয়েছিলাম 3টের দিকে, আর মাত্র আধা ঘন্টা কি 40 মিনিটের মধ্যে আমাদের সাথে এমনটা হলো। যেহেতু তখন আমাদের কাছে স্মার্টফোন ছিল না, সেজন্য পাতি সেট না নিয়েই আমরা একটা টর্চ লাইট হাতে করে ফুল তুলতে গিয়েছিলাম। আর মোবাইল নিয়ে কেনই বা ফুল তুলতে যাব? যাই হোক, আমরা দুজনার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে আছি, কিন্তু সেখান থেকে নড়তে পারছি না। মনে হচ্ছে মন্দিরের সামনের দরজার কাছে আমাদেরকে নিয়ে এসে পা দুটোকে জোর করে আটকে কেউ ধরে আছে। এবার ঘটল আরেকটা ঘটনা। একটু আগেই যে আমি বললাম নানান রকম আওয়াজ শোনা যেত মন্দির থেকে, ঠিক সেরকমই একটা আওয়াজ আমি আর আমার দিদি পেলাম। মন্দিরের গেটের বাইরে থেকে তালা দেওয়া, অথচ ভেতরের ছোট ছোট পুজোর ঘণ্টার আওয়াজ হচ্ছে। আর এইসব দেখে আমাদের দুজনকে আর ফুলের নেশা মাথায় ছিল না। পা দুটোকে যেন কেউ আঁকড়ে ধরে রেখেছিল। সেই বাঁধন ছেড়ে ছিটকে বেরিয়ে গেলাম আমি আর দিদি এক দৌড়ে বাড়িতে। মন্দির থেকে মামার বাড়ির ডিফারেন্সটা খুব একটা বেশি নয় এবং সোজা রাস্তা, কিন্তু একটা বড় মাঠ, সেই মাঠ পেরিয়ে তবেই মামার বাড়ি। আর মাঠের সোজা রয়েছে সেই আম গাছ। এইবার সেই আম গাছের রহস্য যেহেতু জানা ছিল, সেই জন্যই বুকে ভয় থাকা সত্ত্বেও দৌড়তে যেন আমার চোখটা সেই আম গাছের দিকেই যাচ্ছিল। দিদি আমাকে ধমক দিয়ে বলল, এই বোন, অনেক অন্ধকার, ওদিকে এগিয়ে যাস না, এদিক ওদিক তাকাস না, কিছু থেকে ভয় পাবি, সোজা দৌড়তে থাক। দিদির গলার আওয়াজ শুনে আমি বেশ বুঝতে পারলাম শুধু আমি না, মেয়েটাও খুব ভয় পেয়েছে, কারণ ওর গলা যেন একদম শুকিয়ে গেছিল। আর এটা হওয়াই খুবই স্বাভাবিক। তুমিই বলো, একটা বন্ধ ঘরের ভেতর থেকে যদি ঘণ্টার আওয়াজ আসে, সেটা কি একটা ইঁদুরের দ্বারা বাজানো সম্ভব? হ্যাঁ, ভেতরে কিছু একটা পড়ে যেতে পারে, সেটা মানা যায়, ইঁদুরে ফেলেছে। তবে একটা কাঁসা পেতল চাগানো বা ঘণ্টা বাজানোর ক্ষমতা ইঁদুরের নেই বলেই সবাই জানি। হাঁপাতে বাড়ি এলাম। দেখলাম আমরা দরজাটা যেমনভাবে ভিজিয়ে রেখেছিলাম সেভাবেই ভেজানো আছে। মামি জানতো যে আমরা এসে আবার শোবো, তাই মামি আর গেটটা দেয়নি। আমাদের চোখে মুখের এক্সপ্রেশন দেখে মামি এক লাফে বিছানা থেকে নেমে বলল, এই মা, ঠিক আছিস তোরা? কি হলো তোদের? মানে বল, কি হয়েছে? এরম করছিস কেন? জল খাবি? এতগুলো প্রশ্ন একসাথে করে মামি 1 বোতল জল এনে দিল আমাদেরকে। নিমিষের মধ্যেই ঢকঢক করে জলটা শেষ করে দিলাম আমি আর দিদি। অবশেষে পাখার তলায় বসে ঘামগুলো শুকিয়ে মামির প্রশ্নের এক এক করে উত্তর দিলাম। মামি বলল, দেখেছিস তো, আমি বললাম এত রাতে যাস না, কে শোনে কার কথা বল? ঠাকুরকে ফুল চচ্চড়ি করে খাওয়াবি তোরা নাকি?
সর্দার পাড়ার থেকে ছেলেমেয়েরা এসে কি সব ফুল তুলে নিয়ে চলে যেত? তোদের জন্য কি একটা ফুল গাছও রাখতো না ওরা? ভক্তি করে ঠাকুরকে একখানা ফুল দিয়ে পুজো করলেই ঠাকুর সন্তুষ্ট হন। তোদের মতো চচ্চড়ি করে ঠাকুর ফুল নেয় না। বারবার বারণ করলাম তোদেরকে যেতে, তাও শুনলি না আমার কথা। দেখ তোরা বেরিয়েছিস, 1 ঘন্টার কাছাকাছি হলো, 4টে বাজতে মাত্র 5 মিনিট বাকি। এখনও কি কেউ এসেছে সর্দার পাড়া থেকে? আমরা উত্তরে জানালাম না, এখনও তো কেউ আসেনি। মামি আবার বলল, তাহলে এই সময় যদি বেরোতি, একটু একটু ভোরের আলো ফুটে গেছে, তাহলে তো আর এতটা ভয় পেতি না। যাই হোক, আজকে আর ফুল আনতে যেতে হবে না, যা এনেছিস এই দিয়ে পুজো হবে। আমি আর দিদি বেশ বুঝতে পারলাম মামির রাগটা আস্তে আস্তে মনে হচ্ছে মাথা দিয়ে বাইরে বেরিয়ে আসবে। আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম আমরা। পরের দিন সকালে ব্রাশ করতে করতে 2 পণ্ডিত আবারও সত্যি যাচাই করার জন্য এগিয়ে গেলাম সেই ভুতুরে মন্দিরের দিকে। মন্দিরের ভেতরে দেখলাম সব ছেলেমেয়েরা এবং সর্দার পাড়ার বউয়েরা চ্যাংব্যাং নিয়ে ফুল তুলছে। এইবার ঘটনাটা বুঝলাম যে কেন দিদি জীবনের রিস্ক নিয়ে ওই আধার ভোরে ফুল তুলতে এসেছিল। সত্যি করে মনে হচ্ছে এবার এরা ফুল সমেত গাছের পাতাগুলো আর গাছটাকে তুলে নিয়ে চলে যাবে। এই দৃশ্য দেখে আমি আর দিদি একটু মুখ চাওয়াচি করে হাসলাম। যাই হোক, ওদের কাজ ওরা করতে লাগলো। আমি আর দিদি চলে গেলাম আবার মন্দিরের পেছনে। যদিও গা ছমছমে ভাবটা আর ছিল না, কারণ সূর্যের আলোয় সব ভয়ের বিনাশ ঘটে। দেখলাম যেখানে সেই দাদুটা একটু কানা ভরে দাঁড়িয়েছিল সেখানে অনেক লেবু গাছের কাটা অর্থাৎ ডালপালা ফেলে রেখেছে যাতে বেড়াল কুকুরে নোংরা না করতে পারে। এবার প্রশ্ন হলো, তাহলে দাদুটা এখানে দাঁড়ালো কী করে? আমরা সেই রাতে মন্দিরের ওই দিকটায় একটা পাক মারলাম দাদুটাকে দেখার জন্য। সেটা মন্দিরের নিচ দিয়ে গিয়েছিলাম, তাই অন্ধকারে কাটাগুলো খেয়াল করিনি। আচ্ছা, সেটা ভাবলাম চোখের ভুল, এই বলেই চালিয়ে দিলাম। কিন্তু আমি শুনলাম মন্দিরের তালার আওয়াজ। এটা মনে করার সঙ্গে সঙ্গেই আমি ওই গেটটার কাছে পৌঁছালাম। গেট দেখে বোঝা যাচ্ছিল যে সেটা মাস কয়েক বন্ধ করা আছে। মাস কয়েক বললাম কারণ যেহেতু সেটা মন্দির, তাই বৈষ্ণবদের একটা লোক এসে পরিষ্কার করে দিয়ে যায় বছরে একবার। তাহলে যেই গেটটা এতদিন বন্ধ ছিল সেই গেটের ছিটকানিটা নাড়ালো কে? আর আমি যে আওয়াজটা পেলাম সেটা কি আমার ভ্রম ছিল? হ্যাঁ, তাই ছিল বোধহয়। নাহলে ওই ধুলো মাখা ছিটকিনিটার হাতের ছোঁয়া লেগে ধুলোগুলো জায়গায় জায়গায় মুছে যেত। এটাও ভুল ভেবে আমরা গেলাম ওই মন্দিরের একটা ভাঙলা জানালা ছিল সেই জানালাটার কাছে। সেখানে গিয়ে দেখছি ভেতরের ঘরটা ওই দিনের বেলাতেও অন্ধকার, কারণ সেখানে আলো প্রবেশের কোনো পথ নেই। জানালার কপাটটা হালকা করে ধাক্কা দিলাম। জানালাটা একটু ফাঁক হওয়ার কারণে ভেতরের একটু রশ্মি প্রবেশ করলো। খুব হালকা আলোতে আমরা দেখলাম হলঘরের মতন বড় একটা ঘর। সেখানে কোনো জিনিসপত্রের চিহ্ন মাত্র নেই, খালি থাকার মধ্যে আছে একটা বিশাল আকারের সিংহাসন, আর সেটাও ধুলো মাখা। বেশ অ্যাডভেঞ্চার লাগছিল কিছু মুহূর্ত। মুখটা জানলার দিকে আর একটু এগোলাম ভেতরটা স্পষ্ট করে দেখার জন্য। হঠাৎ অনুভব করলাম ভেতর থেকে একটা বিশ্রী দুর্গন্ধ। ওই 7 সকালে খালি পেটে ওই গন্ধটা হজম হলো না। আমি কোনো রকমে চেপে নিলেও দিদি উফ ও এক করতে করতে বমি করে দিল। আমি ওকে নিয়ে বাড়ি চলে এলাম। মামি জিজ্ঞেস করলো, কিরে কোথায় গেছিলি তোরা দুজন আবার? বললাম মাঠে মর্নিং ওয়াক করছিলাম। মামি বলল, ওই মন্দিরে যাসনি তো? উত্তরে বললাম না। এরপর সারাদিন কোনো রকম কাটিয়ে বিকেলে মাঠে খেলতে খেলতে সন্ধে নামলো। বাড়ি গিয়ে হাত পা ধুয়ে সন্ধে দিয়ে একটু টিভি সিরিয়াল দেখে নিলাম। এর মধ্যেই ভাই বলল, দিদি একটু বাইরে দাঁড়াবি, চল, আমার হিসু পেয়েছে। দিদি বলল, চল। আমি বললাম, দাঁড়ারে, আমিও যাব। যেহেতু মামা বাড়ির এরিয়াটা ফাঁকা ছিল, তাই সেখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না তখন। আর বাড়িটার দুদিকেই বাঁশঝাড় আর কলা বাগান দিয়ে ঘেরা। এর মধ্যেই ভাই বলল, দিদি একটু বাইরে দাঁড়াবি, চল, আমার হিসু পেয়েছে। দিদি বলল, চল। আমি বললাম, দাঁড়ারে, আমিও যাব। যেহেতু মামা বাড়ির এরিয়াটা ফাঁকা ছিল, তাই সেখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না তখন। আর বাড়িটার দুদিকেই বাঁশঝাড় আর কলা বাগান দিয়ে ঘেরা। ওর মাঝখানে তো অন্ধকার হওয়াটাই স্বাভাবিক। আর আগের দিনের সেই ঘটনাটা ভুলতে পারিনি পুরোপুরি আমি। টয়লেট করার সময় আমার চোখ গেল বাঁশবাগানের একদম ভেতরের দিকে। যত ভাবছি না ওখানে তাকাবো না, ততই দেখতে ইচ্ছে করছে। সেখানে দূরে দেখলাম একটা সাদা রঙের কিছু স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে, আমাদের থেকে অনেকটাই দূরে। কিন্তু যদি বলো ওই অন্ধকারে আমি কি করে দেখলাম,
জিনিসটা, তাহলে আমি বলবো অন্ধকারে কোনো সাদা জিনিস থাকলে তুমি সেটা স্পষ্ট না হলেও আবছা বুঝতে পারবে। আমি দিদিকে কিছু বললাম না, ভাই যদি ভয় পায় এই ভেবে, কিন্তু আমার থেকে আমার ভাইয়ের সাহস 4 গুণ বেশি। যাই হোক, ঘরে এসে পড়তে বসলো দিদি, আর আমি ওদের ঘরের জানলার কাছে গিয়ে বসলাম। হঠাৎ আমার মনে হলো জানলার পেছন দিকে একবার তাকাই। আবার ভাবছি, না না বাবা, কি অন্ধকার, আমি তাকাবো না। কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা যেন আমাকে পেছনে তাকাতে বাধ্য করছে। হঠাৎ করে মনে পড়ে গেল ওই বুড়ো বুড়িটার ঘরের কথা। আমার গাটা যেন ভার হয়ে গেল অটোমেটিক। আমি আর চোখে তাকাতেই মনে হলো ঘরটার ওখানে কেউ একটা দাঁড়িয়ে বা বসে আছে। যেহেতু ঘরটা পুরোপুরি ভাঙা হয়নি, আর মাটির ভিটের ওপর বাঁশ দিয়ে ঘর আকৃতিটা রয়ে গেছে, খালি সাইডের বেড়া আর ওপরের টালিগুলোই নেই। আমি পুরো স্পষ্ট দেখছি একটা কালো ছায়ামূর্তি ঘরের ভেতরে ওপরে বসে বা দাঁড়িয়ে আছে। সেদিকে আমি চিল্লিয়ে উঠলাম। যদিও সবাই ঘরের মধ্যেই ছিলাম, তাও আমি ওস্তাদি করে বাইরে তাকিয়েই সেই দৃশ্যটা দেখলাম। মামি বলছে, কিরে মা, কি হলো, এরকম চিল্লালি কেন? আমি বললাম, ওই দেখো ওখানে কি একটা। মাসির সঙ্গে সঙ্গেই টর্চের আলো জ্বালিয়ে বাইরেটা দেখতে লাগলো জানলা দিয়েই, কিন্তু কিছুই দেখা গেল না। ওরা বলল, তোর মনের ভুল, এগুলো এসব কিছুই না, আসলে কাল রাতের ঘটনাটা তুই ভুলতে পারছিস না। এই বলে দিদিকে জোর কদমে বকা দিল মামি। আমি আবার ওদের মাঝে বলে উঠলাম, না গো, ওখানে কিছু একটা ছিল, আর আমি যখন বাথরুম করার জন্য বাইরে গেলাম একটু আগে, তখন আমি বাঁশবাগানে কিছু একটা জিনিস তো দেখেছি। মামি আমার কথা শুনে আবারও টর্চের আলো জ্বালিয়ে বাইরে গেল, আর সাথে আমাদেরকেও নিয়ে গেল। আমি ভয়ে যাচ্ছিলাম না, কিন্তু মামি জোর করেই আমাকে বাইরে নিয়ে গিয়ে বাঁশঝাড়ের দূর প্রান্ত পর্যন্ত আলো মারল। কই, সত্যিই তো কোথাও কিচ্ছু নেই। দেখি একটা দুটো কলা গাছ দাঁড়িয়ে আছে। মামি বলল, ধুর খেপি, কোথায় কি দেখ, কিচ্ছু নেই, তুই চল তো ঘরে, চল, খেয়ে দিয়ে শুয়ে পড়বি, চল। 8টা বেজে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না আমার। ভাবলাম এবার যদি একটু না ঘুমাই আমার শরীর খারাপ হয়ে যাবে, কারণ কাল থেকেই ভূতের আবছা ভয়, আর রাতে ঘুম না হওয়া শরীরের জন্য খুব ক্ষতিকর। 2 দিনের জন্য ঘুরতে এসে যদি শরীর খারাপ হয়, মা আর কোনোদিনও মামা বাড়িতে আমাকে আসতে দেবে না। এই ভেবে চোখটা বন্ধ করে শুয়ে আছি। হালকা ঘুমটা এসেছে মনে হচ্ছে। হঠাৎ মামাদের টিনের ওপর কিসের একটা আওয়াজ হচ্ছে। ভালো করে লক্ষ্য করলাম, বুঝলাম বিড়াল কাঁদছে ম্যাও ম্যাও করে। কিন্তু বিড়ালে হাঁটলে কি এত জোরে জোরে আওয়াজ হবে? আবার ঘুমটাও ভেঙে গেল। ঘরটাও পুরো অন্ধকার। জানতাম যদিও মামার ঘরে কেউ প্রবেশ করতে পারবে না, কিন্তু তাও একটা হতাশা আতঙ্ক কাজ করছিল আমার ভেতরে। জানলার দিকে পা দিয়ে শুয়েছিলাম, মনে হচ্ছে জানলাটা হয়তো খুলে এখনই আমার কাছে কেউ এসে দাঁড়াবে। রাতটা কোনো রকমে জেগে কাটিয়ে নিলাম। ভোরের দিকটা একটু ঘুমটা গভীর হয়ে এলো। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল একেবারে সকাল 9টার সময়। সকালবেলায় পেট পরিষ্কার করতে পায়খানায় ঢুকেও যেন আমার কালকে রাতের কথা ভেবে গায়ে কাটা দিচ্ছিল। কারণ মামার বাড়িতে যেহেতু আমি, দিদি, ছোট ভাইটা আর মামি ছাড়া কেউ থাকে না, মামা কাজে গেছিল, সেই জন্য আমার দিনের বেলাতেও ভয় লাগতো। কিন্তু আমার সাথে কেন হচ্ছে এমনটা? মামি, দিদি, ভাই কেউ এসব দেখতে পাচ্ছে না কেন? কেউ এসব অনুভব করতে পারছে না, শুধু আমার সাথেই হচ্ছে কেন এরকম? সূত্রপাত ঘটল মন্দিরের ঘটনা দিয়ে, আর শেষ কোনো মতেই হচ্ছে না। এই ভেবে আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ আমার মামি এসব চিন্তা করছিল না। খালি মন্দিরের ঘটনা ঘটার সময় দিদি উপস্থিত ছিল বলে মন্দিরের ঘটনাটাই বিশ্বাস করছে, আর আমার সঙ্গে কি হচ্ছে সেটা তো শুধু আমিই ফিল করতে পারছি। বাড়ি যাওয়ার জন্য মনটা খারাপ করছিল, কিন্তু আমি 2 সপ্তাহের জন্য মামার বাড়িতে এসেছি, আর মাত্র 2 দিন হয়েছে। এর মধ্যে বাড়ি চলে গেলে দিদির মনটাও খারাপ করবে। দিদির কথা চিন্তা করে থেকে গেলাম। দিদিরও গরমের ছুটি চলছিল স্কুলে সেই সময়। বেলা বাজে 12:30। বাথরুমে ঢুকলাম। স্নান করতে করতে জল ভরে নিয়ে দিনের বেলা চারিদিকে আলোয় মোয়া করছে, অথচ হাওয়া নেই, বাতাস নেই। একটা বাঁশের ডাল দেখছি নামছে আর উঠছে, নামছে আর উঠছে। বাথরুমের মাথায় যেহেতু কোনো ছাদ ছিল না, আমি স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিলাম। কোনো রকমে জল ঢেলে আমি আবারও বাইরে বেরিয়ে গেলাম। বাঁশঝাড়টা আর উঠছেও না, নামছেও না। এরকম ছোটোখাটো ঘটনা প্রায় ঘটেই চলেছে।
সেগুলো আমি আর লিখতে পারছি না, না হলে ঘটনাটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। দুপুরে ঘড়িতে দেখলাম 1:40 বাজে। ভাইকে আনার জন্য সর্দার পাড়ায় যাব, কারণ প্রাইমারি স্কুল গরমে ছুটি থাকার কারণে মামি সর্দার পাড়ার দিকে ভাইকে একটা বাড়িতে দিদির এক বান্ধবীর কাছে পড়তে পাঠিয়েছিল। সেখানে ভাইয়ের বন্ধুরাও পড়াশোনা করত। ভাইকে আনতে যাব আমি আর দিদি। এবার আসছি আম গাছটার ঘটনায়। সেই আমবাগানটা পেরিয়ে কলা বাগান, তার মাঝখান দিয়ে সরু পায়ে হাঁটা রাস্তা। কলা বাগান থেকে বেরোনোর পর আবার আসে বাঁশবাগান। সেখান থেকে 5-10 মিনিট গেলেই ভাইয়ের পড়াশোনা করার ওই বাড়িটা পড়ে। যদিও আসার সময় রাস্তা ধরে আসব, এটা আমি আর দিদি আলোচনা করতে করতে যাচ্ছিলাম, কারণ ভাই তো ছোট, ওকে নিয়ে ওই ঝোপঝাড় দিয়ে আসতে মামি বারণ করেছিল, আর আমাদেরকেও বলেছিল রোড দিয়ে যেতে। কিন্তু শর্টকাটের রাস্তা মানুষ আগে খোঁজে, তাতে বিপদ থাকুক আর যাই থাকুক। আম গাছের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা আম গাছ লাল সুতো দিয়ে বাঁধা। মনে হচ্ছে কেউ যেন মানসিক করেছে ওই গাছটায়, কিন্তু মানসিক করলে তো ঢিল বাঁধে, ওরকম শুধু সুতো দিয়ে কেউ পেঁচিয়ে দেবে না। গাছের গোড়ার দিকে তাকাতেই দেখলাম অনেকটা জায়গা জুড়ে ঘেরাও করা আছে গাছটা। শুধু এই আম গাছটা ছাড়া আর অন্য কোনো আম গাছে অতটা সেফটি নেই। দেখি দিদি মাথা নিচু করে হনহন করে চলে যাচ্ছে। গাছটার ওখানটায় এসে আমি বললাম, এই দিদি, এই আম গাছটা এরকম সুতো পেঁচানো কেন রে? দিদি আমাকে একটু ভারী গলায় বলল, তাকাস না রে, তাকাস না বোন, ওইদিকে তাকাস না, মাথাটা নিচু করে চল, ওইদিকে গিয়ে বলছি। আম বাগানটা পেরিয়েই কলা বাগানের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দিদি বলতে আরম্ভ করলো, মায়ের মুখে শুনেছি ওই আম গাছে একটা কম বয়সী মেয়ে আত্মহত্যা করেছিল। আমি বললাম, কেন রে? দিদি বলল, মা বলেছিল ওই মেয়েটা যে ছেলেটার সাথে প্রেম করত, অর্থাৎ ভালোবাসার একটা মিষ্টি সম্পর্ক রেখেছিল, সেই ছেলেটা মেয়েটাকে একদিন দেখা করার জন্য ডেকেছিল সন্ধ্যায়। ছেলেটি মদ্যপান অবস্থায় ছিল। মেয়েটি আসার সাথে সাথে তাদের মধ্যে একটু অশান্তি হয়, প্রেমের সম্পর্ক, দুষ্টু মিষ্টি ঝগড়া, আবার এই মিল। তারপর সব ঠিকও হয়ে গিয়েছিল। যেহেতু ছেলেটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই ওই সন্ধ্যের আধারে মেয়েটিকে নিজের অতটা কাছে পেয়ে নিজেকে আটকে রাখতে পারেনি। এর ফলে তাদের মধ্যে শারীরিক মেলামেশা হয়। ছেলেটি সেই দিন সুযোগ পেয়ে গিয়েছিল, তাই মেয়েটিকে দীর্ঘদিন ভালোবাসার আশা দিয়ে মেয়েটির সঙ্গে সম্পর্কটা চালিয়ে যায়। তারপর একদিন শোনা যায় মেয়েটি গর্ভবতী এবং মেয়েটির বাড়ির থেকে প্রচণ্ড মারধর করাতে মেয়েটি ছেলেটির নাম নিয়েছিল বাড়ির লোকের কাছেই। সেক্ষেত্রে যেমনটা হয়, যেহেতু গ্রাম সাইডের ব্যাপার, গ্রামের 5টা লোকে 5টা কথা বলবে, এই জন্যই বাড়ির লোক ঠিক করলো সেই ছেলেটির সঙ্গে মেয়েটির বিয়ে দিয়ে দেবে। মেয়েটা শুনে বেজায় খুশি হয়েছিল, কিন্তু পরবর্তীতে ছেলেটার কাছে গিয়ে যখন মেয়েটি জানায় যে সে গর্ভবতী এবং তার গর্ভে যে সন্তানটি আছে সেটি সেই ছেলেটির, তখন ছেলেটি অস্বীকার করে যে সেটি তার সন্তান না এবং মেয়েটিকে চরমতম অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর পাড়া ভর্তি লোকের সামনে ভালো সাজার জন্য এটাও বলে যে, ছি ছি, তুই এসব কী কথা বলছিস বোন? তোকে আমি ছোট থেকে দেখছি, তুই আমার বোনের মতো, আর তুই আমার ঘাড়ে তোর এই পাপ কাজের দায় চাপাতে চাইছিস? মেয়েটিকে তার বাড়ির লোক আবারও মারধর করে এবং ছেলেটিকেও প্রচণ্ড মারধর করে। তাও ছেলেটি স্বীকার করেনি যে সেটি তার সন্তান। মেয়েটি লজ্জায় ঘেন্নায় এই অপবাদ নিতে না পেরে সেই জায়গাতে গিয়ে সেই আম গাছ তলাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আমি দিদিকে জিজ্ঞেস করলাম, মামি কি করে জানলো এসব? দিদি আমাকে বলল, শাক দিয়ে কি আর কখনো মাছ ঢাকা যায় রে বোন? এই সর্দার পাড়ার থেকে আমাদের ওই বাজারে কাঠ কুড়োতে যায় যারা, তারাই মাকে বলেছিল, কারণ যে কোনো ঘটনা ঘটার পর সবারই মন চঞ্চল হয়ে ওঠে এটা শোনার জন্য যে সে ঘটনার পেছনে কী রহস্য ছিল। মা তাদের থেকেই শুনেছে, তারপর আমাকে বলেছিল। একদিন রাতে ওখানে কয়েকটা মাতাল বসে বসে মদ্যপান করছিল। তাদের মধ্যে একজন ওই আম গাছতলাতে আম কুড়োতে এসে আর বেরোতে পারছিল না। সে একটু অস্বাভাবিকভাবে আচরণ করছিল, নিজেই হাসছিল, নিজেই কাঁদছিল, নিজেই আত্মরক্ষার জন্য চিল্লাচ্ছিল, আবার নিজেই আচর করছিল নিজেরই। বাকিরা যারা সেখানে উপস্থিত ছিল তারা কিছু বোঝার আগেই ওরকম করতে করতে একসময় সে কোমরে বাঁধা গামছাটা দিয়ে সেই গাছটাতে ফাঁস লাগিয়ে দেয়। এই দেখে সেখানে যে কটা বন্ধু উপস্থিত ছিল তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তাদের মধ্যে একজন দৌড় মেরে বাড়িতে গিয়ে সেই ছেলেটির বাড়ির লোককে ডেকে নিয়ে আসে গাছতলায়।
সেই গাছের গোড়ায় লোকজন জড়ো হয়। রীতিমতো সবাই অবাক, কারণ সেই গাছেই সেই ডালেই ফাঁস দিয়েছিল, তাও আবার অকারণে। এই ভেবে একজন তান্ত্রিককে ডাকা হলো এবং তান্ত্রিকটা এসে যা হয়েছিল অর্থাৎ যা ঘটেছিল সেই সব কথা উল্লেখ করে বলল। তারপর গাছটি বন্ধন করে দিয়ে চলে গেল এবং তিনি এও বলে গেছেন যে এখান থেকে ও আর কোনোদিনও বেরোবে না, এখানে ও আস্তে আস্তে মিশে যাবে। তোদের ভয়ের কোনো কারণ নেই, কিন্তু তোরা এই সীমারেখাটার ভেতরে প্রবেশ করবি না, তোরাও করবি না এবং সবাইকে বলে দিবি যেন এর ভেতরে না ঢোকে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দিদির কাছে কথাগুলো শুনে গাটা বেশ ভার হয়ে গেল আমার ভয় লাগতে আরম্ভ হলো। এবার জানি না কেন মনে হতে থাকলো এখানে বেশি দিন থাকলে আমি মনে হয় আর বাঁচব না। টিউশন থেকে ভাইকে নিয়ে মেইন রোড ধরে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে মামাকে বললাম মায়ের জন্য মন খারাপ করছে, আমি বাড়ি যাব। মামা বলল ঠিক আছে, কালকে বিকেলে দিয়ে আসবো। মনটা আনন্দে ভরে গেল। বললাম ঠিক আছে। সেই দিনই বিকেলবেলায় ঘটল আর এক ঘটনা। মন্দিরের সামনের একটা বাড়ির কথা আমি উল্লেখ করেছিলাম। সেই বাড়ির পাশেই যেখানে বললাম বৈষ্ণবদের সমাধি ছিল, সেই জায়গাটাতে দেখলাম ওই বাড়ির বয়স্ক লোকটি হাঁটাহাঁটি করছে। মামা বাড়িতে ঘুরতে আসার কয়েক মাস আগেই দিদি আমাকে ফোন করে ওই বুড়োটার নামে খুব গালমন্দ করে বলেছিল। মরতে বসলো ওই বাড়ির বুড়োটা, তাও মনের শয়তানি গেল না। আমি ওকে জিজ্ঞেস করলাম, রে কেন, কি হয়েছে? ও আমাকে উত্তরে যেটা জানালো সেটা শুনে তো আমি হা হয়ে গিয়েছিলাম। ওনাদের বাড়ির সামনে মন্দিরটা, যেটা আমি ভূতুরে বললাম, সেই মন্দিরটায় যেহেতু সন্ধেবেলার পর কেউ ঢোকে না, তাই পুরোপুরি ফাঁকা থাকে জায়গাটা। ওই বুড়োর ছেলের কাছে কয়েকটা ছোট ছোট মেয়ে টিউশনি পড়তে আসতো। বিকেলবেলায় আসতো, সন্ধেবেলায় চলে যেত। একদিন বাচ্চাগুলো আসেনি, খালি একটা ছোট্ট মেয়ে এসেছিল। সে দাদাটা পড়িয়েও ছিল তাকে। বাড়ি যাওয়ার সময় মেয়েটি যেহেতু একা ছিল, তাই বুড়ো বলেছিল ওকে রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। এই বলে মেয়েটিকে বাড়িতে পৌঁছানোর নাম করে সেই মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে অসভ্যতামও করে ওই বয়স্ক লোকটি। মেয়েটির সেরকম কোনো ক্ষতি হয়নি, কিন্তু ফাঁকা জায়গায় তার আর্ত চিৎকার শুনে প্রায় অনেক লোক এসেই মন্দিরের ভেতরে টর্চ লাইট নিয়ে ঢুকে ওই বয়স্ক লোকের কাণ্ড কারখানা হাতে নাতে ধরে। তারপর যা হওয়ার ছিল তাই হলো। মেয়েটিকে ওই বাড়ির থেকে পড়াশোনা ছাড়িয়ে দিল তার বাবা মা। আর উনি যেহেতু বয়স্ক মানুষ ছিল, ওনাকে মারধর করা যায় না, সেজন্য শাসিয়ে গিয়েছিল কয়েকটা ছেলে পেলে এসে। সে এরপর যদি আর এই ভুল করে, তারা কিন্তু তাকে দেখে নেবে। এত দূরই ছিল তার ঘটনা। এটাই শুনেছিলাম দিদির মুখে। আমি মুখে হাত দিয়ে একটু হেসে নিয়ে দিদিকে ডাক দিলাম, এ দিদি শোন। ও আমার কাছে এসে বলল, কী হয়েছে রে বুনু? আমি বললাম, ওই দেখ, ওই বুড়োটাকে বলেছিলি না যে বদমাস বেটা ছেলেটা। এই বলে আবার একটু হেসে দিলাম। দিদি আমাকে বলছে, তুই কার কথা বললি? আমি বললাম, কেন? আরে ওই বাড়ির বয়স্ক লোকটার কথা। দিদি বলল, ওই দেখ বলছিস কেন রে? দিদিকে বললাম, তুই কি কানা হয়ে গেছিস? কিছু দেখতে পাচ্ছিস না চোখে? দিদি একবার হেসে দিয়ে বলল, আমি কানা হইনি রে খেপি, তুই যার কথা বলছিস সে তো কিছুদিন আগে মারা গেছে। ওই জন্যই তোকে বললাম যে তুই কার কথা বললি। দিদির কথা শুনে যেন আকাশ থেকে পড়ার মতন কিছুক্ষণ ওর দিকে একভাবে তাকিয়ে রইলাম। এরপর আবার ওই সমাধির দিকে তাকালাম। এবার আমি আর আমার মধ্যে নেই। দেখলাম সেখানে কিছুই ছিল না। তাহলে আমি আবারও চোখে ভুল দেখলাম, নাকি মস্তিষ্কে উল্টোপাল্টা কিছু ভাবলাম? কিন্তু আমি উল্টোপাল্টা কি করে ভাববো? আমি যে জানতামই না সেই মানুষটাকে আমি আগেই দেখলাম বা দেখেছি। সে মানুষটাই পৃথিবীতে আজ আর নেই। এই ঘটনা ঘটার পর আমি আর বেশ বড় কিছু হওয়ার অপেক্ষা না করেই পরের দিন বাড়ি থেকে না বেরিয়ে একেবারে রেডি হয়ে বিকেলবেলায় মামার সঙ্গে চলে গেলাম বাড়িতে। 2 সপ্তাহের ছুটি কাটাতে গিয়ে মামা বাড়ি থেকে 5 দিনের মাথাতেই ফিরে আসতে হলো। যেন আমার সাথে অন্য রকমই একটা অত্যাচার চলছিল। প্রচণ্ড মানসিক চাপ পড়েছিল আমার। খালি ভেবেছিলাম আমি কি ভুল ভাবছি নাকি আমি ভুল দেখছি, আর অন্য কিছু মাথায় আসতো না। কিন্তু জানো অমিতদা, এইসব জিনিসগুলো আমি পরে যেন মাথা থেকে বার করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম সবটাই আমার মনের ভুল। কিন্তু কি করে ভুল ভাবি? যেখানে বাবার মতন মানুষের মুখে একটা সত্যি ঘটনা শুনি, তখনও কি আমি এটাই ভাববো যে আমি ভুল দেখেছি? ঘটনাটা আমিও বিশ্বাস করতাম না যদি আমার বাবার মুখ থেকে না শুনতাম, যদি আমার মামা আর বাবার সাথেও না এমনটা হতো। আমার মামা এবং বাবা দুজনেই খুব যুক্তিবাদী মানুষ।
এসব ভূত প্রেত ওরা তুড়ি মেরে উড়িয়ে দেয়, বিশ্বাস করতে চায় না। কিন্তু সেই মানুষের মুখ থেকে যদি এইসব শোনা যায় তাহলে তো বিশ্বাস করতে বাধ্য, তাই না? বৈশাখ মাসের ঝড় তো হবেই, যেটাকে বলে কালবৈশাখী। সেরকমই একদিন ঝড় বৃষ্টির সময় বিকেলে বাবাকে ফোন করলো মামা। বাবা বলল, চলে এসো, আজকে একটু আড্ডা দেওয়া যাবে, আমাদের এখানে অনেক আম হয়েছে। যদি রাতে ঝড়টর হয় কয়েকটা আমটাম কুড়োনো যাবে, সাথে বৃষ্টিটা থামলে নয় বাড়ি চলে যেও। বাবা বলল, ঠিক আছে, যাচ্ছি। তো যেমন কথা তেমন কাজ, মামার বাড়িতে গেল। বাবা আর মামা মিলে একটু পার্টি করলো। তারপর সন্ধেবেলা প্রবল ঝড় বৃষ্টি হলো। ঝড় বৃষ্টি কমতেই মামা আর বাবা একটা বস্তা নিয়ে বেরিয়ে পড়ল আম কুড়োতে। যদিও বাবা জানতো আম গাছের বিষয়টা, কিন্তু আম কুড়োনোর সময় কি আর কারোর মাথায় থাকেও সব? মামা আর বাবা আম কুড়োচ্ছে, হাতে করে টর্চ নিয়ে গিয়েছিল। যতগুলো আম পেয়েছিল সম্ভবত কুড়িয়ে নিয়েছে। হালকা বাতাস নেই, কিন্তু ধূপধাপ করে আম করার আওয়াজ পাচ্ছে দুজনই। আওয়াজটা যেদিক থেকে আসছে সেদিকেই টর্চের আলো মারছে, কিন্তু কোনো আম দেখতে পাচ্ছে না ওই জায়গাতে। বাবা বলল, চলেন দাদা, ওই দিকটায় দেখি গা, হয়তো ওই দিকেই পড়েছে। মামা বলল, চলো দেখা যাক। এই বলে দুজনে অন্য সাইডে গেল। ভালোই আম পড়ে আছে, কিন্তু কোনোটা ভালো তো কোনোটা নষ্ট। বাবা বলল, ভালোগুলো দেখে কুড়ান। এরপর দুজন মিলে আম কুড়োচ্ছে। দুজনের বেশি সেখানে 3 জন ছিল না, কিন্তু আম কুড়োনোর সময়ও তারা বেশ বুঝতে পারছে তাদের সঙ্গে আরও কেউ একটা আম কুড়োচ্ছে। তাদের আগে আগে আম কুড়োচ্ছে, কিন্তু সেটা মেয়ে না ছেলে সেটা বুঝতে পারছে না। টর্চের আলো জ্বালালেও তারা দেখতে পাচ্ছে না, কিন্তু বন্ধ করলে দেখতে পাচ্ছে যে কেউ একটা আম কুড়োচ্ছে। তারপর দুজন বুঝতে পেরেছে যে সেটাকে। দুজনে একটা করে বিড়ি ধরালো। বিড়ি টানতে টানতে আমের বস্তাটা নিয়ে বাড়ি চলে এলো। ঝড় বৃষ্টির রাত যতই গরমকাল হোক, বৃষ্টি পড়লে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। কিন্তু তারা দুজনেই ঘেমে স্নান। মামি বলল, কি হয়েছে? ওরা ঘরে গিয়ে জল খেয়ে নিয়ে মামিকে সব ঘটনা খুলে বলল। মামি বলল, বাদ দাও, আর যেতে হবে না, যা হয়েছে হয়েছে, এ কটা নিয়ে যাও। কিন্তু বাবা বলল, না, এই রাতে আমি আমের বস্তা না নিয়ে বাড়ি যাব না, আমি কাল সকালে এসে নিয়ে যাব। মামা বাবাকে বলল, আজকে রাতে না হয় থেকেই যাও। বাবা উত্তর দিল, না না, বাড়িতে মা মেয়ে একা রয়েছে, থাকা যাবে না, তার মধ্যে কারেন্টও নেই, আমি ঠিক বাড়ি পৌঁছে যাব। বাড়িতে চলে এলো বাবা। ভালোভাবেই এসে হাত মুখ ধুয়ে জামা প্যান্ট ছেড়ে ঘরে এসে মাকে বলল, তোমরা খাওয়া দাওয়া করে নাও, আজকে আমি আর খাবো না। বাবার কথা শুনে আমি মা ডিনার করে নিলাম। রাত বাজে 10টা। বাবা চুপচাপ শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে বলে উঠল, আজকে তিনাদের দেখা পেয়েছি। মা আমার খুবই ভীতু প্রকৃতির মানুষ। মা বলল, রাত দুপুরে আর কি মারছ? বাবা বলল, সত্যি গো, আমাদের সাথে আম কুড়োচ্ছিল। মা বলল, থাক, আর বলতে হবে না। পরের দিন বাবাকে জিজ্ঞেস করাই বাবা আমাকে কিচ্ছু বলেনি। পরের দিন মামাকে ফোন করলাম। মামা বলল যে হ্যাঁ, এটাই হয়েছিল। ঠাকুরের আশীর্বাদে তাদের কোনো কিছুই কবজা করতে পারেনি কোনো দিনও। তাও কোনো একদিনের কথা। মামার সাথে একটা ঘটনা হয়েছিল। যেহেতু আমি বললাম মামা ক্যাটারিংয়ের কাজ করত, তো একদিন মামা ক্যাটারিং করে রাতে বাড়ি ফিরছিল। ভাগাড়ের কাছে আসতেই মামার সাইকেলের পেছনটা ভারী হয়ে গেল। মামা সাইকেলটা টানতে পারছে না। বিষয়টা বুঝতে পেরে মনের জোরে একটা বিড়ি জ্বালিয়ে সাইকেল থেকে নেমে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বাড়িতে এলো। সারা রাস্তা মামা কোনো রকমে এলো, কিন্তু বাড়ির সীমানাতে সাইকেল যেন মামা ঢোকাতে পারছে না। মামিকে ডাক দিল। দুজন মিলে কোনো রকমে সাইকেলটাকে ভেতরে তুলল। ঘরে এসে মামা বলল, সাইকেলে মাছ মাংস সহ আরও অনেক সুস্বাদু খাবার ছিল, সেই জন্য ভাগাড়ের কাছ থেকে কিছু একটা মামার সাথে বাড়ি পর্যন্ত চলে এসেছিল। তবে মামার বাড়ি বন্ধন থাকার কারণে সীমানায় ঢুকতে পারেনি, বাধ্য হয়ে ফেরত যেতে হয়েছিল তাকে। পরবর্তীতে সেই খাবারগুলো আগুনে ভালো করে সেঁকে নিয়ে খাওয়া হয়েছিল, যদিও তাতে কারোর শরীর খারাপ হয়নি। এই ছিল মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এবার তোমাদেরকে বলি সেই মন্দিরের বিষয়টা, যেটা আমি পরে হালকা হালকা বুঝতে পেরেছিলাম। মন্দিরে যে বয়স্ক লোকটিকে দেখেছিলাম সেটা হয়তো আর অন্য কেউ ছিল না, উনি ছিলেন সেই বাড়ির বয়স্ক লোকটি। কিন্তু দাদা, আমি এটা বুঝে উঠলাম না যে আমার সাথে কেন এটা হলো। ঠিক আমার সাথেও বলবো না, আমার দিদির সাথেও হয়েছিল। এই সিংহ রাশি, তুলা রাশি, এগুলো যদিও সত্যি না মিথ্যে আমি জানি না, কিন্তু আমার দিদির তুলা রাশি নয়। তবুও আমার দিদির বিয়ের 1 মাসের মাথায় তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল,
এবং সেটা অবিশ্বাস্য। এই ঘটনাটি আমি একটু ছোট করে বলার চেষ্টা করছি, না হলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। বিয়ের পর নতুন জায়গায় এসে অবশ্য সব মেয়েদেরই পরিবর্তন ঘটে। কেউ রোগা হয়ে যায়, কারোর আবার চেহারার পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমার দিদির চেনা জায়গা, চেনা পরিবারের সাথে বিয়ে, একই পাড়া, এই পাড়া ওই পাড়ার ডিফারেন্স। তার মধ্যে মেয়েটা দিন দিন কেমন যেন রোগা হয়ে যাচ্ছিল, অদ্ভুত আচরণ করছিল। জামাইবাবুর সন্দেহ হওয়াতে ঠাকুর বাড়ি নিয়ে গেলে জানতে পারে তার মধ্যে রয়েছে একটি মেয়ে, আর ভেতরে প্রবেশ করেছে তার বিয়ের আগে, অর্থাৎ আমার দিদির আইবুড়োর বেলায়। এবার বলি দিদিকে কিভাবে আটক করেছিল। বিয়ের আগে জামাইবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল দিদি, আর তাছাড়া একা একা ভাইকে আনতে যেত ওই বাঁশ বাগানের ভেতর দিয়ে। আমার দিদির ভেতর যে ছিল, আমার দিদির নামেই তার নাম। আমার দিদির হালকা রাশি, তাই রাশি সম্পূর্ণ মিল, এবং আমার দিদির বয়সের সাথে তার বয়স একদম মিলে গেছে। তাই জন্য আমার দিদিকে বলে তার খুব পছন্দ হয়েছিল। তার জন্য আমার দিদিকে সে ধরেছিল এবং অনেক চেষ্টার পর তাকে বার করা হয়েছে। এখন আমার দিদির সুখের সংসার এক ছেলে নিয়ে। মামার বাড়ির জায়গায় এখন অনেক পরিবর্তন হয়েছে, মাটির রাস্তা হয়েছে, যদিও ঢালাই রাস্তাটা এখনও সেই সরুই আছে। কলা বাগানের পাশে উঠেছে একটা কারখানা, যাকে বলে পারলুম, এবং সেই দুটো চারটে বাড়ির মাঝখানে মাঝখানে উঠেছে ছোট ছোট কয়েকটি বাড়ি। মামা বাড়ির পেছনে যেখানে ভিত ছিল, সেই জায়গা কিনে নিয়ে হয়েছে মুরগির ফার্ম। আম বাগানের ওখানে একটা বিশাল পুকুর কাটা হয়েছে, এখনও মাটি কাটার কাজ চলছে, ভোর 4টা-5টা থেকে সন্ধ্যে 6-7টা পর্যন্ত। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, সেই ভুতুরে মন্দিরের একদম গায়ে লাগানো পাশের জায়গাটা কিনে ভোলা বাবার একটা বিশাল মন্দির তৈরি করা হয়েছে, যেখানে নিত্য পুজো পাঠ করা হয়, অকেশন ধরে উৎসব হয়, মানুষ খাওয়ানো হয়। এই জায়গাটা পুরোপুরি লোকসমাজে জমজমাট হয়ে উঠেছে। তো দাদা, এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। তোমাকে লিখতে পারলাম, কোথাও যদি বানানে ভুল হয়ে থাকে তুমি অবশ্যই সেটা ঠিক করে নিও। আর ঘটনাটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবে। তোমার মিষ্টি কণ্ঠে এই ঘটনাটা শোনার আমি অপেক্ষায় রইলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করব তুমি এবং আমাদের বাকি সদস্যরা যেন খুব খুব ভালো থাকে, আমাদের ভৌতিক কথা আরও অনেক বড় হোক, অনেক দূরে এগিয়ে যাক। ইতি আমাদের ভৌতিক কথা ফ্যামিলির একজন মেম্বার মামুন। তো বন্ধুরা, এই ছিল আজকের দারুণ একটি ঘটনা। ঘটনাটা কিন্তু সত্যি বিশাল বড়। আশা করছি এই ঘটনাটি তোমরা অনেক পছন্দ করবে। তোমরা কদিন ধরেই বলছিলে অমিতদা একটা বড় ঘটনা দাও, তাই ঘটনাটা আমি তোমাদেরকে আজকে শুনিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আজকে আর শাউট আউট পর্বটা রাখছি না, আউট অফ স্টেশন আছি। তো আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।